হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তিনতলাতে ছাদের ঘর, যা প্রচণ্ড গরম হয়। যারা তোমরা একদম টপ ফ্লোরে থাকো তোমরা বুঝতেই পারো, এখানে নতুন করে বলার কিছু নেই। গতকাল রাত্রিবেলাতে যখন এসিটা চলছিল মনে হচ্ছিল হাওয়াটা ঠিকঠাক মতো যেন আসছে না, তখনই যেন মনে হচ্ছিল উঠে ফিল্টারটা একবার চেক করি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্মগুলোকে সেরে নিয়ে এসির ফিল্টারটা খুলে তারপরে দেখি এপার ওপার দেখা যাচ্ছে না, এত মাত্রাতে ধুলো জমেছে। কিছুটা তো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম, আর কিছুটা কলের জলের নিচে ওই জলের ফোর্সে পরিষ্কার করে নিলাম। এখন ওই জল ঝরাতে দিয়ে তারপরে স্নানে গেছিলাম। স্নান টান করে এসে আগে ওই এসির ফিল্টারটা লাগালাম, জলটা ঝরে গেছে। তারপরে এই মাথা টাথা আঁচড়ে একটু সিঁদুর পরে নিয়ে তারপরে পুজোটা সেরে নেব। ঠাকুরের বাসন তো আমি আগের দিনকে বিকালবেলাতেই মেজে ঘষে পরিষ্কার করে রাখি। এখন সকালবেলাতে ওই বাসনগুলোকে একটু জল বুলিয়ে ধুয়ে নিই আর ওই ঠাকুরের জায়গাটা মুছে নিই। তো এই স্নান করে চুলটা হালকা করে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, কারণ মাথাটা পুরো ভিজে। ইচ্ছা তো করছে একদম গুটিয়ে ওপরে উঁচু করে বেঁধে রাখি, কিন্তু সেটা সম্ভব নয়। গতকাল সন্ধ্যেবেলাতে টিভি দেখতে দেখতে একটা জিনিস জানতে পারলাম, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর আমি নিজেও সেটা ইউজ করব। এটাই বলা হচ্ছে যে কোনো সুগন্ধি দ্রব্য কিন্তু প্রত্যেকটা মানুষের শুক্র গ্রহের অবস্থানটাকে উন্নত করে। যাদের শুক্র ডাউন তাদের কিন্তু বেশি করে সুগন্ধি দ্রব্য ব্যবহার করাটা উচিত। তো আমরা মেয়েরা যখন সকালবেলাতে স্নান টান করে নিয়ে নিজেদেরকে একটুখানি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সংসারের কাজে হাত দিই, সেই সময় তো ব্যবহার করা যেতে পারে। কিংবা সকালবেলাতে স্নান টান করার পরে আমরা যখন পুজোতে বসি গিয়ে তার আগেও ব্যবহার করা যেতে পারে। দেখো, আমি কিন্তু নিজেও জানি না যে আমার শুক্র গ্রহের স্থানটা উঁচু কি নিচু। সত্যি কথা বলতে যে এটার সত্যতা যাচাই করার আমার কোনো ক্ষমতা নেই, আর তাছাড়া বড় উপায়ও নেই। আমি তো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রেডিকশন করাইনি, সেজন্য এটা আমার জানারও কথা নয়। টিভিতে দেখলাম, দেখে যে লজিকগুলো দিল সেটা বেশ ভালো লাগলো। শুধু মনে হলো এটাই যে এই গরমে গা থেকে ঘামের গন্ধ বেরোবার জায়গাতে যদি কোনো সুগন্ধির গন্ধ বেরোয় তাহলে ক্ষতিটা কোথায়? আর তার সাথে যদি কোনো গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন হয়, সেটা যদি আমার জন্য, আমার সংসারের জন্য ভালো হয়, তবে তো মানা যেতেই পারে। এর জন্য তো বড় কিছু পরিশ্রম আমাকে করতে লাগছে না। তোমাদের মনে হলে মেনো, ব্যাপারটা সম্পূর্ণ মনের, জানো তো। ওই যে কথায় বলে না, মানো তো সব কুছ, না মানো তো কুছ ভি নেহি। ব্যাপারটা ঠিক সেরকম। আমরা বিবাহিত স্ত্রীরা সংসারের আয় উন্নতির জন্য কত কিছুই না করে থাকি। বাসি কাজকর্ম ছাড়াও এই যে ভোরবেলাতে ঘুম থেকে উঠে সদর দরজায় জল ঢালা, সকাল সন্ধ্যেতে ঘরে গঙ্গা জলের ছিটে দেওয়া, বা এমন অনেক মানুষ আছেন সকালবেলার প্রথম রুটিটা আর রাতের শেষ রুটিটা কুকুর আর গরুর জন্য আলাদা করে রেখে দেন। দেখো, লজিক কিন্তু সব কিছুতে খুঁজে পাওয়া যায় না। অনেক কিছুই আছে মন থেকে মানলে পরেই সেটা একটা স্থান অবশ্যই নেয়। তো জিনিসটা সম্পূর্ণ মনের, এখানে কোনো রকম জোর জবরদস্তি কিছু নেই। আমি নতুন কিছু একটা করলে পরে জিনিসটা তোমরা আমার পরিবারের সদস্য বলতে পারো। আমরা সকল হাউসওয়াইফরাই কিন্তু একে অপরের এক বন্ধু। সবার যাতে ভালো হয় বা সবাই যাতে ভালো থাকে, তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই কিছু না কিছু তো করতেই পারি, তাই না? যাই হোক, অনেকগুলো মনের কথা শেয়ার করে ফেললাম। স্নান করে পুজো সেরে রান্নাঘরে চলে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়ে ডিশওয়াশার খালি করে বাসনগুলো জায়গায় রাখা হয়ে গেছে। আমার গতকালের ব্লগে তপতি বিশ্বাস দিদিভাই জানতে চেয়েছিলে যে এই গরমে কেমন ধরনের শরবত খাওয়া যেতে পারে। একদিনে তো সবগুলো দেখাতে পারবো না, তবে মাঝে মাঝে একটা একটা করে দেখিয়ে দেব। তুমি সাথে থেকো। সব জিনিস তো সবসময় ঘরে থাকে না, সেই জন্যই দেখাতে পারবো না। পুদিনা পাতার এক রকমের শরবত আছে যেটা কিন্তু ভীষণ হেলদি আর শরীর ঠান্ডা রাখে, তবে আমার ঘরে এখন পুদিনা পাতা নেই, বাজার থেকে কিনে আনি তারপরে দেখাবো। তো এই শরবতটা হচ্ছে আখের গুড় আর কতিলার শরবত। কতিলা কিন্তু ভীষণ মাত্রাতে টেস্টলেস। আমি তাই আখের গুড়ের মধ্যে কতিলা দিয়ে 3টে গ্লাসে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন ওর মধ্যে জল মিশিয়ে ভালো করে গুলে 3 জনে 3 গ্লাস খেয়ে নিলাম। পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে। কতিলা এই গরমের জন্য ভীষণ উপকার।
আজকে সকালে জলখাবারে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি, তবে এটা শুধু বাবুর জন্য। আমি আর মাম্মাম ব্রেড টোস্ট খাবো। এর মধ্যে দেখো বানালাম একদম অয়েল ফ্রি হেলদি একটা ব্রেকফাস্ট, সেটাও কিন্তু এই গরমে তোমরা খেতে পারো। ডালিয়া নিয়েছি সমপরিমাণ মুসুর ডাল, তার মধ্যে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর আমার ওই যে বানানো থাকে আদা জিরে টমেটো লঙ্কা বাটা রেডিমেড তৈরি করা থাকে, ওখান থেকে 1 চামচ মিশিয়ে নিলাম। সয়াবিন দিয়ে দিয়েছি, হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট। যখন বাবুকে প্লেটে করে সার্ভ করলাম, ওপর থেকে বাটার দিয়ে দিলাম। আমার আর মাম্মামের জন্য 4 পিস ব্রেড টোস্ট করে নিচ্ছি, একটু সাথে ফল নেব আর ওই ডিমের পোচ করে নেব। সকালবেলার জলখাবারটা যদি একটু ভারী আমরা খেতে পারি, সেটা কিন্তু আমাদের শরীরে অনেকটা এনার্জি এনে দেয়। তবে এক একজনের পরিবেশ পরিস্থিতি এক এক রকম, সেখানে কাজের ধরনটাও অন্যরকম হয়ে যায়। তাই বলি কি, যে যার নিজের সুবিধা মতো নিজের মতো করে গুছিয়ে করলে পরে কিন্তু অনেকটা সুবিধা হবে। আমরা যারা হাউসওয়াইফরা সারাদিন ঘরের কাজকর্ম করছি, ছেলেমেয়েরা পড়াশুনো করছে, স্কুল কলেজে যাচ্ছে, বাড়ির পুরুষ মানুষেরা যারা বাইরে এই রোদে গরমে ঘুরে ফিরে কাজকর্ম করছে, এনার্জি যদি শরীরে না থাকে, আমরা কেউই কিন্তু নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারবো না। এই প্রচণ্ড গরমে শরীর ডিহাইড্রেট হওয়ার চান্স কিন্তু প্রচণ্ড মাত্রাতে থাকে, আর ডিহাইড্রেশনের জন্য কিন্তু শরীর ভীষণ দুর্বল হয়ে যায়। তার মধ্যে যদি পুষ্টিকর খাবারটাও যদি না খাওয়া হয়, 2 দিনের মধ্যে শরীরটা খারাপ হয়ে যাবে। তাই নিজেকে সুস্থ সবল রাখার জন্য প্রোটিনযুক্ত খাবারটা খাওয়া খুব দরকার। আর একটু বেশি পরিমাণে প্রোটিনটা ইনটেক করলে কি হয় জানো তো, খিদেটাও কিন্তু কম পায়। বাবুকে ডালিয়ার খিচুড়ি দিয়ে এই একটা পেয়ারা কেটে সাথে একটা ডিমের পোচ দিলাম। আমি আর মাম্মামও একটা করে পেয়ারা খেলাম, তবে আমার আর বাবুর পেয়ারাটা একটু পেকে পেকে মতো গেছিলো, মাম্মামেরটা ডাসা ছিল, আর সাথে ডিমের পোচ। আজকে সবজি বাজার করা হয়েছে। গরমের সবজি উচ্ছে, পটল, ঝিঙে, গাজর, বিনস, ক্যাপসিকাম, মুখি কচু। ওই কাউন্টার টপের উপরে আগে পাতি নিয়ে জিনিসগুলো ভাগ ভাগ করে নিলাম। তারপরে যেমন মুখি কচু, ওল, এগুলো আমি কিছু ধুই না, সেগুলো আলাদা করে রেখে দিলাম। আর বাকি সমস্ত কিছু টমেটো, গাজর, বিনস নিয়ে যতটা যা সবজি ছিল সবটা ভালো করে ধুয়ে ছাদে জল ঝরাতে দিয়ে এসেছি। দুপুরে একদম নিরামিষ হালকা পাতলা রান্না করব। এই গরমের মধ্যে বেশ কয়েকদিন ধরে পরপর মাছ খাওয়ার পরে একদিন চিলি চিকেন বানালাম, চিকেন কষা বানালাম, সমানে মাংস খাওয়া হলো 2 দিন 3 দিন ধরে। তাই আজকে ভাবলাম নিরামিষ বানাবো, আগামীকাল মাংস মাছ যা হবে হবে। কাঁকরোল ভেজে নিচ্ছি, আলু ভাজা করব। মুসুর ডালটা ভাত বসিয়েছি, ভাতের মধ্যে কাপড়ে বেঁধে দিয়ে দিয়েছি। এমনিতে সসপ্যানে বা প্রেশার কুকারে করে মুসুর ডাল সিদ্ধ করার থেকে ভাতের মধ্যে কাপড়ে বেঁধে ডাল সিদ্ধ করলে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল দিয়ে মাখলে ওটা কিন্তু দুর্দান্ত লাগে। আর কুমড়ো শাক এনে রেখেছিল। সকালবেলাতে কাউন্টার টপে আমি একটা বড় স্টিলের টিফিন বক্স বার করে রাখলাম, কুমড়ো শাকটা ভাপিয়ে রেখেছিলাম। পোস্ত বাটা দিয়ে ঝটপট করে বানিয়ে নিয়েছি। রান্নাঘরের কাজকর্ম শেষ করে ঘরদোর সমস্ত মুছে পরিষ্কার করে আরেকবার স্নান সেরে নিয়ে এখন দুপুর 1:30 মতো বাজে। দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। কুমড়ো শাক দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছি, মুসুর ডাল সিদ্ধ, সাথে কাঁকরোল ভাজা আর আলু ভাজা। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালে। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই 5:30 মতো বাজে। ছাদে এসেছি, পাম্পটা চালিয়ে নিচ্ছি, আর এখানে এই গাছগুলোতে এবার জল দিয়ে নেব। টমেটো গাছটা এটা ঘরে জানলাতে ছিল, ওদিকে তো সারাক্ষণ রোদ পায়, তাই নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। আর গাছগুলোতে এত প্রচণ্ড রোদ পাচ্ছে, দুবেলা করে জল দিচ্ছি, তাও যেন মাটি শুকিয়ে যাচ্ছে। আগের দিনের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম একটা পার্পল কালারের গাছ দেখাবো। গাছটার কি নাম আমি তো জানি না, আর বাবু ওই নার্সারি থেকে কিনে নিয়ে চলে আসে, হয়তোবা নামটা শুনে বাড়িতে এসে বলতে ভুলে যায়। তো যে কোনো গাছের যদি নামটা না জানি, তাহলে সেই গাছটার কিভাবে যত্ন করব বা গাছটা সম্পর্কে কিছু বুঝতেও পারি না। এরকম আরেকটা গাছ ছিল। রত্নাপাল দিদি ভাই, তুমি আমাকে বলে দিয়েছিলে গাছটার নাম ডিফেনবাচি, আমার ভীষণ উপকার হয়েছে। এই যে হচ্ছে পার্পল কালারের এই গাছটা, এই গাছটার নিচের দিকে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই গাছটা এতদিন ধরে নিচে রকে ছিল। আদতেও আমি জানি না এটা ইনডোর প্ল্যান্ট কি আউটডোর প্ল্যান্ট, কিভাবে যত্ন করতে লাগে, কতটা পরিমাণে জল দিতে লাগে, মাটিটা কি শুকনো থাকলে চলে নাকি মাটিতে বেশি পরিমাণ জল দিতে লাগে, নিচের পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে, জলের পরিমাণটা কম হচ্ছে বলে তাই নাকি।
যদি তোমরা কেউ কিছু জানো এই গাছটা সম্পর্কে আমাকে একটু জানিও। আর সন্ধে লেগে গেছে, পাম্পটা বন্ধ করে এই ছাদের জানলার পর্দাগুলো সব ফেলে দিলাম। ছাদে এই সন্ধেবেলাতে লাইট জ্বলে তো, আর রাস্তার ওখান থেকে পরিষ্কার দেখা যায়, তাই ভালো লাগে না। তারপরে রান্নাঘরে এসে একটু ভেন্ডি আর আলু কেটে ঘরদোরগুলোকে মুছে নিয়ে আমি আরেকবার স্নান করে নিলাম। স্নান করে সন্ধেটা লাগিয়ে আজকে আর চা খাইনি, এত গরমে ভালো লাগছে না। ডিনারটা বানিয়ে ফেলছি, কারণ এই ডিনার বানাতে গিয়ে আরেকবার ঘেমে নিয়ে আমি একসার হয়ে যাব। জামা কাপড় টাপড় ছেড়ে তারপরে বাবু এলে একেবারেই ডিনারটা করে নেব। খাবারের টাইমটা আমি চেষ্টা করি দুপুরবেলাতে 1:30 থেকে 2টোর মধ্যে, বা কখনো কখনো হয়তো বা একটু আধটু দেরি হয়ে যায়, কিন্তু ওই যে ব্যতিক্রমটা কিন্তু কখনো উদাহরণ হয় না। আর রাতের খাবারটা 8টা সাড়ে 8টার মধ্যে আমরা খেয়ে নেবার চেষ্টা করি। সেই বুঝে রাতের রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। এখন এই আটাটা মেখে নিলাম, একটু বেশি করেই মাখলাম, আগামীকাল সকালবেলার জন্য রুটিটাও করে নেব। আলু ভেন্ডি ভাজাটা থাকবে কি না জানি না, যদি থাকলো তো ভালো, না হলে আগামীকাল সকালে কিছু একটু তরকারি করে নেওয়া যাবে। এই গরমে যতটা হালকা পাতলা সাদা খাবার খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। তবে রোজ রোজ কি সেটা ভালো লাগে? এক আধ দিন তো একটু স্পাইসি রিচ কিছু খাবার খাওয়া যেতেই পারে, সেটাতে কোনো সমস্যা নেই। তবে ঘরে তৈরি যে কোনো খাবার আমরা সব সময়তেই খেতে পারি। গরমের মধ্যে বাইরের খাবারটা অ্যাভয়েড করাই ভালো। যেটা খেতেই মন চাক না কেন, ঘরে বানিয়ে খাও, কোনো ক্ষতি নেই। আজকে এই ব্লগটা এইখানেই শেষ করলাম, গরমে আর পারছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।